আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কয়েকদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেশে আদৌ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা সে ব্যাপারে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, কারণ আপনারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে এ ব্যাপারে আপনারাই খোঁজখবর রাখেন এবং আপনারাই সংবাদ সংগ্রহ করেন। সুতরাং আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আদৌ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন যে বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ব্যাপারে তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। তারই জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন যে দেশে আদৌ লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আর তার প্রত্যুত্তরে আজকে বেশ কয়েকটি পত্রিকায় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বেশ কয়েকটি মন্তব্য এসছে। দৈনিক প্রথম আলো পত্রিকায় তার মন্তব্য এসছে, মাহবুব তালুকদার সত্য বলেননি। মানব জমিনে এসছে, মাহবুব তালুকদারের বক্তব্য অসত্য। RTV অনলাইনে এসছে, মাহবুব তালুকদার সত্য বলেননি, তার বক্তব্য ব্যক্তিগত। তাহলে বোঝা গেল যে গত কয়েকদিন আগে মাহবুব তালুকদার সত্যিকার অর্থেই জনগণের ভাষা বুঝেছেন বলেই যে সত্য কথাটি তিনি সাংবাদিকদের সামনে উচ্চারণ করেছিলেন, সেই কথাটি আজকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষায় অসত্য এবং মিথ্যা প্রমাণিত হলো। সত্য কথা বলতে কি, আজকের এই প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এতটাই নির্লজ্জ এবং বেহায়ার মতো তিনি ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছেন, এ ব্যাপারে আসলে আমাদের আর সমালোচনার ভাষা নেই। কারণ হচ্ছে কি, মানুষের যদি হায়া শরম না থাকে তাহলে আপনি যতই বিশেষণ দিয়ে তাকে সমালোচনা করুন না কেন সে সেটি কেয়ার করবে না। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে বাস্তবতা। এজন্যেই আমি পূর্বে অনেকবার বলেছি যে KM নুরুল হুদা হচ্ছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের ভাইরা ভাই। আসলেই দুঃখ লাগে যে এত বড় পদে বসে মানুষ এতটাই নির্লজ্জের মতো, এতটাই বেহায়ার মতো মিথ্যা কথা বলতে পারে। আসলে আগে কখনোই আমরা এতটা নির্লজ্জের মতো, এতটা বেহায়ার মতো নির্লজ্জ মিথ্যাচার করতে কখনোই কোনো আমলাকে দেখি নাই, যে কারণে আসলেই মনে খুবই কষ্ট লাগে। তারপরেও আপনাদেরকে একটি প্রমাণ দেই যে KM নুরুল হুদা তিনি যে নির্লজ্জের মতো, বেহায়ার মতো মিথ্যাচার কেন করছেন তারও পিছনে অনেকগুলি কারণ আছে। একটি কারণ শুধু আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে যে CEC নুরুল হুদা তিনি যে আওয়ামী লীগের সুরে কথা কেন বলছেন তার প্রমাণ হচ্ছে যে 2008 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, যিনি বর্তমানে পটুয়াখালী 3 আসনে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী জনাব গোলাম মাওলা রনি, এই গোলাম মাওলা রনির প্রধান নির্বাচন কৌশলী ছিলেন এই KM নুরুল হুদা। 2008 সালে গোলাম মাওলা রনির প্রধান নির্বাচন কৌশলী হিসাবে তিনি কাজ করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে তিনি কেন সরকারের পক্ষপাতিত্ব নির্লজ্জের মতো এবং বেহায়ার মতো করবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক একটি প্রশ্ন। আর প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার এই নির্লজ্জ মিথ্যাচারের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরেকটি সংবাদ সম্মেলনে বলেছেন যে নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এটি আমি বলেছি। এটি বলার পরে
আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছি যে আপনারা সারা দেশের খবরাখবর রাখেন, আপনারা সারা দেশে কোথায় কি হচ্ছে সব কিছুই আপনারা জানেন। অতএব আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে নির্বাচনে আদৌ লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই। এরপরে প্রধান নির্বাচন কমিশনার আমার উদ্দেশ্যে তিনি বিরূপ মন্তব্য করে বলেছেন যে আমি নাকি মিথ্যা বলেছি। সুতরাং আমি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলবো যে তিনি আমার বিরুদ্ধে এইরূপ বিরূপ মন্তব্য করার মাধ্যমে আমার অস্তিত্বে তিনি আঘাত করেছেন। এভাবেই তিনি মিডিয়ার সামনে প্রধান নির্বাচন কমিশনারের এই নির্লজ্জ মিথ্যাচারের জবাব দিয়েছেন। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, এত বাধা, এত মামলা হামলা, এত কিছুর মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনে না গিয়ে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করলো? এই প্রশ্নের অনেকভাবেই উত্তর দেওয়া যায়। আমি আপনাদেরকে একটি উত্তর দিতে চাই। যখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো, এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষের কাছে প্রশ্নবিদ্ধ কখন হয়েছে? প্রশ্নবিদ্ধ তখন হয়েছে যখন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যখন আসামি ছিলেন, তাদের পক্ষে যে সমস্ত আইনজীবী মামলায় লড়েছিলেন, যারা লড়েছিলেন এবং যে সকল আসামি ছিলেন এবং জামায়াতে ইসলামীর যারা নেতৃবৃন্দ ছিলেন, তারাও জানতেন যে জামায়াতে ইসলামীর এই সকল নেতৃবৃন্দের দণ্ড হয়ে যাবে এবং তাদের ফাঁসি হয়ে যাবে। তারা জানতেন। তারপরেও কেন তারা মামলায় লড়েছিলেন? তারা এই জন্যে লড়েছিলেন যে এই বিচারটি যে একটি প্রহসনের বিচার, সেটি দুনিয়ার কাছে এবং জাতির কাছে প্রমাণ করার জন্যেই মূলত তারা মামলায় লড়েছিলেন। সেটি কিন্তু জাতি আজকে একেবারে পাই টু পাই জাতি বুঝে পেয়েছে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই মামলার এই ট্রাইব্যুনালটি যে একটি প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল ছিল এবং এই ট্রাইব্যুনালের বিচারটি যে একটি প্রহসনের বিচার ছিল, সেটি কিন্তু এসকে সিনহা দেশ থেকে বিতাড়িত হওয়ার আগেই জনগণের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। সে প্রমাণগুলির একটি ছিল স্কাইপ কেলেঙ্কারি, আর আরেকটি ছিল সুখরঞ্জন বালিকে আদালতের গেট থেকে অপহরণ করা। এছাড়াও আরও অনেকগুলি প্রমাণ আছে, সেগুলি আবার অনেকেই বিশ্বাস করতে চায় না, এই জন্য ওই প্রমাণগুলি আমি নাই বা দিলাম। কিন্তু সর্বশেষ এসকে সিনহার যে ব্রোকেন ড্রিম বই এবং তার যে সাক্ষাৎকারগুলি, এ সমস্ত সাক্ষাৎকারগুলি থেকে জনগণের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই বিচারটি ছিল আসলেই একটি প্রশ্নবিদ্ধ এবং প্রহসনের বিচার। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, যদি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে আইনজীবীরা মানে আইনে না লড়তেন, তাদেরকে মুক্ত করার জন্যে বা তাদেরকে খালাস দেওয়ার জন্যে যদি আইনে না লড়তেন, তাহলে কিন্তু জনগণের কাছে এটি কখনোই প্রমাণ হতো না যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই বিচারটি একটি প্রহসনের বিচার ছিল, এই বিচারটি একটি প্রশ্নবিদ্ধ বিচার ছিল। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাথে আমি এই নির্বাচনটাকে মিলানোর চেষ্টা করছি। যদি জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ না করত, তাহলে কিন্তু সরকারের এই সন্ত্রাসীমূলক চরিত্র, নির্বাচন যে সত্যিকার অর্থেই একটি কারচুপি ভোট ডাকাতির একটি নির্বাচন হবে, এটি হয়তো মানুষের একটা সন্দেহ ছিল, কিন্তু সেটি প্রমাণ করা এতটা সহজ ছিল না। কেননা অনেকেই হয়তো চিন্তা করবেন যে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল তাতে জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে সেই নির্বাচনটা আসলেই প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং ভোট ডাকাতি কারচুপির এই একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন হবে, এটি জনগণ আঁচ করতে পেরেছিল। তারপরেও সিটি কর্পোরেশন নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটি আলাদা বিষয়, দুটি নির্বাচন বাট দুটি আলাদা বিষয়। অতএব এই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট যোগদান
করেছেন তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারুক বা না পারুক, জনগণ এই নির্বাচনে ভোট প্রদান করতে পারুক বা না পারুক, কিন্তু জনগণের কাছে এবং দুনিয়ার কাছে এটি তো প্রমাণ অলরেডি হয়ে গেছে যে এই নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এই সরকার কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, সেটি কিন্তু জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যদি জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচনে অংশ না নিতেন তাহলে কি এই আলামতগুলো দুনিয়ার কাছে আজকে উপস্থাপন করা সম্ভব হতো? এই আলামতগুলো জাতির কাছে কি উপস্থাপন করা সম্ভব হতো? হতো না। সুতরাং এত কিছুর পরেও আমি আশাবাদী যে এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। কেন বলছি, কেন আশাবাদ ব্যক্ত করছি, সেটি হচ্ছে যে যেহেতু সারা দেশে একই দিনে একই সময় নির্বাচন হবে, সুতরাং একটি ভোট কেন্দ্রে একটা মানে সমান তালে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। সেখানে কিন্তু বেশি সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের কোনো সুযোগ থাকবে না। অতএব গণজোয়ার যখন সৃষ্টি হবে তখন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও সরকারের বলা সেই পক্ষপাতিত্ব করার মতো মন মানসিকতা তাদের মধ্যে থাকবে না। গণজোয়ারে তাদের মানে পক্ষপাতিত্বের মন মানসিকতা থাকলেও সেখানে এক ধরনের চেঞ্জ এসে যাবে। সুতরাং আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না সেটি আমাদের কাছে পরিষ্কার, কিন্তু যেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে তাতে করে মনে হচ্ছে যে যতই প্রশাসন সরকারের পক্ষপাতিত্ব করুক না কেন, গণজোয়ারে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে কি যে 2008 সালের নির্বাচনে এবং 2014 সালের নির্বাচনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা যতটা দেখি নাই, এই নির্বাচনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা তার থেকে অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করছেন যে কয়েকটি সংবাদ, ভয়ভীতি সন্ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়াও আরেকটি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন, সবার সমান অংশগ্রহণ না হলে নির্বাচন পদ্ধতি কার্যকর হবে না। মানব জমিনে এসছে এই সংবাদটি। এতে কিন্তু আন্তর্জাতিকভাবে সরকারের উপর বড় ধরনের একটি চাপ পড়ছে। এছাড়াও যতই সরকার দমন পীড়ন করছে ততই কিন্তু জনগণের সমর্থন ধানের শীষের দিকেই ঝুঁকে পড়ছে। অতএব আমি সকলকেই আবারও সাহস প্রদান করেই আজকের আলোচনা শেষ করছি। আশা করছি আমার এই পর্যালোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।